বাংলাদেশের সামরিক বহরে এই 5টি অস্ত্র যদি না কেনা হয় তাহলে আগামী কিছুদিনের মধ্যেই বাংলাদেশ মহা বিপদে পড়ে যাবে। এই 5টি অস্ত্রের অন্যতম একটি হচ্ছে যুদ্ধ বিমান। এই মুহূর্তে আমাদের যুদ্ধ বিমান অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিয়েছে। গত প্রায় 30 বছরের মতো হতে চলেছে আমাদের নতুন করে যুদ্ধ বিমান যুক্ত হয়নি। প্রিয় ভাইরা, আমরা একটা যুদ্ধ বিমানের জন্য রীতিমতো হাহাকার করতেছি, ঊর্ধ্বতন কর্মকর্তাদের টনক নড়ছেই না। দ্বিতীয়ত, আমাদের এই মুহূর্তে প্রয়োজন কমপক্ষে 10 থেকে 12টির মতো অ্যাটাক হেলিকপ্টার। এর অন্যতম কারণ হচ্ছে ভারত ও মায়ানমার সীমান্তবর্তী অঞ্চলটা পুরোটাই পাহাড়ি ঘেঁষা। আপনার ট্যাঙ্ক ও সাজোয়ানের মাধ্যমে যে অনেক লড়াই করবেন, ব্যাপারটা পুরোপুরি ভুল। আমাদের অনেক কর্মকর্তারা এখন ট্যাঙ্কের দিকে ঝুঁকে, কারণ ভারতপন্থী যারা আছে তারা আমাদেরকে ট্যাঙ্কের দিকেই নিয়ে যাচ্ছে। কিন্তু ট্যাঙ্ক প্রয়োজন রয়েছে, কিন্তু ট্যাঙ্কের চাইতে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যাটাক হেলিকপ্টার। আপনি দেখেন বর্তমান বিশ্বে গতানুগতিকভাবে কোনো রাষ্ট্রই আধুনিক উন্নত মানের ট্যাঙ্কের পিছনে 1 টাকাও ব্যয় করতেছে না। তাদের মূল টার্গেট আকাশপথ, মিসাইল, যুদ্ধ বিমান, অ্যাটাক হেলিকপ্টার, ড্রোন, এগুলোর দিকে তাদের নজর। কিন্তু আমাদের নজর ট্যাঙ্কের দিকে। আমরা সেই মানদাত্তা আমাদের ট্যাঙ্কের পিছনে পড়ে আছি, আধুনিক উন্নত মানের ট্যাঙ্ক ক্রয় করতেছি। আপনি দেখেন ভারত তাদের সামরিক বহরে অ্যাটাক হেলিকপ্টার, মিসাইল, ড্রোন, এই জাতীয় সমরাস্ত্র তারা যুক্ত করতেছে, ক্রয় করতেছে, তৈরি করতেছে। কিন্তু আমরা পড়ে আছি ওগুলো নিয়েই। তৃতীয়ত, আমাদের এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিয়েছে যে অস্ত্রটি, সেটি হচ্ছে ড্রোন। অবশ্যই আমরা TB2 বাইকার ড্রোন হাতে পেয়েছি, কিন্তু TB2 বাইকার ড্রোনের মাধ্যমে তো আপনি একটা পুরো যুদ্ধ ইউনিট পরিচালনা করতে পারবেন না। আপনার প্রয়োজন আরও বেশ কিছু ভ্যারিয়েন্টের ড্রোন, যেগুলো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি দেখেন আত্মঘাতিক যে ড্রোনগুলো, সেগুলো খুব ভয়ঙ্করভাবে কাজ করে। ভয়ঙ্কর এই কারণেই, এটা একটা আত্মঘাতিক ড্রোন। এটার সাহায্যে আপনি যে কোনো সামরিক ইউনিটকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে পারবেন। অনেকে হয়তো বলে যে এই ড্রোনগুলোকে অনায়াসে ভূপাতিত করা সম্ভব, এটা ঠিক আছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। কিন্তু এটা একটা প্লাস পয়েন্ট যে তারা এটা ভূপাতিত করলো, এরপর আমি এটার উপর পাল্টা আক্রমণ করে বসলাম। আমাদের চাইতে ইসরায়েলের প্রযুক্তি 10,000 গুণ বেশি। আমাদের চাইতে ইসরায়েলের সামরিক শক্তি প্রায় 100 গুণ বেশি। তারপরও ইরান কেন ইসরায়েলে আত্মঘাতিক ড্রোন পাঠায়, ইয়েমেন কেন পাঠায়, কিংবা বিভিন্ন জায়গা থেকে কেন ইসরায়েলে আত্মঘাতিক ড্রোনগুলো পাঠায়? প্রায় 10টা পাঠায়, 8টা ভূপাতিত করে, আর 2টা জায়গা মতো হিট করে, সেটা ভয়ঙ্করভাবে হিট করে। চতুর্থ যে অস্ত্রটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হচ্ছে মিসাইল। বর্তমান বিশ্বে মিসাইলের বিকল্প এখন পর্যন্ত কোনো অস্ত্র বের হয়নি। মিসাইলকে আর আধুনিকায়ন করা হয়েছে, হাইপারসনিক প্রযুক্তির মাধ্যমে নেওয়া হয়েছে। ক্রুজ মিসাইল, ব্যালিস্টিক মিসাইল, শর্ট রেঞ্জ, মিডিয়াম রেঞ্জ মিসাইলের বিভিন্ন ভ্যারিয়েন্ট তৈরি হচ্ছে, আধুনিক থেকে আধুনিকায়ন করা হচ্ছে। কিন্তু মিসাইলের বিকল্প আজ পর্যন্ত কিছু আসেনি। আমাদের চতুর্থ যেটা প্রয়োজন সেটা হচ্ছে মিসাইল, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কার্যকরী। আপনি শর্ট রেঞ্জ এবং মিডিয়াম রেঞ্জের যদি 2 ভ্যারিয়েন্টের বিপুল পরিমাণ মিসাইল আপনার বহরে যুক্ত থাকে, আপনি কি এটা মনে করেন ভারত কিংবা মায়ানমার আপনার বিপক্ষে যুদ্ধ করবে? কখনোই না। তারা এটা খুব ভালো করে জানে একটা মিসাইল কত ভয়ঙ্করভাবে আঘাত হানতে পারে। প্রিয় ভাইয়েরা, ইরান ও ইসরায়েল যুদ্ধে ইসরায়েলের যেই তেল আবিব, তাদের যে রাজধানী, সেটাকে রীতিমতো ঝাঁঝরা করে দিয়েছে মিসাইলের মাধ্যমে। কি মনে করেছে? ভারতের কাছে S-400 রয়েছে, মায়ানমারের কাছেও এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে। তারপর কেন তারা প্রতিপক্ষ রাষ্ট্রের মিসাইল তৈরিতে বাধা প্রদান করতেছে? যাত্রীবাহী বাংলাদেশ শত শত ট্যাঙ্ক ক্রয় করতেছে, এতে ভারতের কোনো মাথা ব্যথা নাই। ভারত জানে এই ট্যাঙ্ক এটি শুধুমাত্র পানিতে পয়সা ঢালার মতো। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাদেরকে বোঝায় যে আমরা সামরিক সক্ষমতা তৈরি করতেছি। আপনি দেখেন ট্যাঙ্কের দিক দিয়ে সারা পৃথিবীর মধ্যে 1 থেকে 10-এর মধ্যে রয়েছে মিশর। হাজার হাজার ট্যাঙ্ক রয়েছে, এটা নিয়ে ইসরায়েলের ন্যূনতম মাথা ব্যথা নাই। কিন্তু মিশর যখন চায়নার যে 10 যুদ্ধ বিমান ক্রয়ের চিন্তা ভাবনা করে, তখনই ইসরায়েলের মাথা ব্যথা শুরু হয়। বুঝতে পেরেছেন? মানে আমাদের চাইতে ইসরায়েলের চাইতে আমাদের কর্মকর্তাদের একটু জ্ঞান নাকি একটু বেশি। কিন্তু ইসরায়েল মিশরের ট্যাঙ্ক নিয়ে ইসরায়েলের ন্যূনতম মাথা ব্যথা নাই। যখনই যে ট্যাঙ্ক ক্রয় করে
কিংবা এই চুক্তির আওতায় পৌঁছায়, তখন ইসরায়েল আমেরিকার মাধ্যমে মিশরকে চাপ দেয়। বুঝতে পেরেছেন? তো আমাদের ট্যাঙ্ক কোনো কাজে আসবে না ভারতের বিপক্ষে। আপনি যেটা করবেন সেটা ভারত জানে কি করবেন। যুদ্ধ বিমান ক্রয়ে ভারতের বাধা সবচেয়ে বেশি, অ্যাটাক হেলিকপ্টার ক্রয়ে ভারতের বাধা সবচেয়ে বেশি, মিসাইল রেঞ্জ বৃদ্ধি করা কিংবা নতুন মিসাইল তৈরি করা কিংবা যুক্ত করা, এখানে ভারতের বাধা। কিন্তু আপনি ট্যাঙ্ক ক্রয় করতেছে, এখানে কোনো ভারতের বাধা নাই। আপনাকে বুঝতে হবে ভারত অঙ্কটা খুব ভালো করে জানে, 2 2 22 হয়, 22টা ভালো করে ভারত বুঝে নিয়েছে। আপনি কি বুঝান? আমাদেরকে ওই অস্ত্রের দিকে হাঁটতে হবে যেটা তাদের বিরুদ্ধে অত্যন্ত কার্যকরী হবে। যে অস্ত্রটা এই মুহূর্তে আমাদের এই 5টা অস্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় ভাইয়েরা, আমরা যদি চায়নার J-10C আমাদের বহরে যুক্ত করি, লাভ কি? আমি জানি অনেকে প্রচণ্ড পরিমাণে বিরোধিতা করতেছেন, অনেকে আমেরিকা F-16, কেউ রাফায়েল, কেউ ইউরোফাইটার টাইফুন, কেউ আবার আরও উন্নত ভ্যারিয়েন্টের যুদ্ধ বিমানের কথা বলে, কেউ F-35 এর কথা বলে। বুঝতে পেরেছেন? কিন্তু আপনাকে আমি এটা বলে রাখি, আমেরিকার F-16 ফ্যালকন আপনি 1টা মিনিটের জন্য ভারতের বিপক্ষে ব্যবহার করতে পারবে না, ভারত এটা দেবে না। এই যে কিছুদিন আগে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়েছে, পাকিস্তানের কাছে প্রায় কয়েকশো F-16 ফ্যালকন ছিল, পাকিস্তান একটাও ব্যবহার করতে পারেনি, আমেরিকা দেয় না। বাধ্য হয়ে পাকিস্তান J-10C ব্যবহার করেছে, J-35 ক্রয় করেছে। কেন? পাকিস্তান এটা ভালো করে জানে আমি কোথায় পা দিয়েছি এবং আমার সাথে কে আছে, কি ব্যবহার করতে পারবো কি পারবো না, এটা পাকিস্তান খুব ভালো করে জানে। সে কারণে পাকিস্তান আমেরিকান সমরাস্ত্র থেকে বের হয়ে পাকিস্তান এখন চাইনিজ সমরাস্ত্রের দিকে পা দিয়েছে। সম্প্রতি আসাদ নূর নামক এক উদীয়মান নাস্তিকের আবির্ভাব ঘটেছে, সবাই তাকে চিনেন। সে বলতেছে যে পাকিস্তান খেতে পায় না, সে তোমাকে অস্ত্র দিবে। যারা IMF এর কাছে ঋণ করে, এটা করো ওটা করো। আরে বেটা, তুমি তোমার মাকে জিজ্ঞেস করো তো তোমার জন্ম পরিচয় নিয়ে। বর্তমান বিশ্বে গ্লোবাল পাওয়ার র্যাঙ্কিংটা তুমি কি বুঝো বেকুব? সেখানে পাকিস্তানের অবস্থান 11তম। পাকিস্তান খেতে পায় কি পায় না সেটা মুখ্য বিষয় না। পুরো আরব ইউনিট পাকিস্তানকে অস্ত্র দিচ্ছে, অস্ত্র ক্রয়ের, অস্ত্র তৈরির টাকা দিচ্ছে। একটা মুসলিম রাষ্ট্রকে আরবরা দাঁড় করাতে চায়, এটা আরবদের একটা কৌশল। তুমি জানো পাকিস্তানের যত খনিজ সম্পদ, যত অর্থনীতি, সব কিছু নির্ভর করে পাকিস্তানের সামরিক নীতির উপর। ভারত কেন পাকিস্তানকে এত বেশি ভয় পায়? এর কারণ হচ্ছে ভারত এটা খুব ভালো করে জানে পাকিস্তান অস্ত্রের ক্ষেত্রে সারা পৃথিবীর মধ্যেই অন্যতম। তাই তুমি যেটা বুঝাও সেটা আমিও বুঝি, তবে আমি যেটা বুঝাই সেটা তুমি বুঝো না। তোমাকে বুঝতে হলে আগে ইসলামের মধ্যে ঢুকতে হবে। বদরে, উহুদে, খন্দকে, খাইবারে মুসলিমদের সংখ্যা একেবারে কম ছিল। মুসলিমরা কৌশলী হওয়ার কারণে কাফেরদের অন্তর আত্মা ফেটে টুকরা টুকরা হয়ে গেছে। তোমাকে এটা বুঝতে হবে। প্রিয় ভাই, আমাদের সামরিক বহরে ওই অস্ত্র প্রয়োজন যেটা তাদের বিরুদ্ধে কার্যকর হবে। সেটা ভারত হতে পারে, সেটা মায়ানমার হতে পারে। বরাইবাড়ি যুদ্ধে 4-5 জন বিজিবি যদি 400 ভারতীয়কে কবর দিতে পারে, বুঝেন মানে এই সমস্ত ভারতপন্থী যারা আছে আমাদের বাংলাদেশে, তারা তো আমাদেরকে বলে ভারত সুবিশাল শক্তি। আরে আজ থেকে 1500 বছর আগে রোমান সৈন্যরা তারাও সুবিশাল ছিল, তাদের শক্তি সামর্থ্য পুরো দুনিয়া কাঁপানো ছিল। মুসলিমদের সংখ্যা ছিল হাতে গোনা। কিন্তু দেখেন কি করেছে, বিজয় ছিড়িয়ে এনেছে, রোমানদের রাজত্ব ভেঙে টুকরা টুকরা করে দিয়েছে। অনেকে বলবি সেটা তো অনেক আগের কথা, বর্তমান সময়ের কথা বলেন। আমাদের বিজিবি 4-5 জন বিজিবি 400 ভারতীয়কে শেষ করে দিয়েছে। আমি নবীজির সময়ের কথা থেকে সরে আসছিলাম, বর্তমান সময়ে 4-5 জন বিজিবি 400 ভারতীয়কে শেষ করে দিয়েছে বরাইবাড়ি যুদ্ধেই। আপনি জানেন এটা? ইতিহাস পড়েন। নাফ নদীতে মায়ানমারকে শেষ করে দিয়েছে এই বাঙালি জাতি, এ বাংলাদেশ। এখন যদি সামরিক শক্তিতে 20-এর ঘরে বাংলাদেশ চলে আসে, ভারত আগামী 100 বছরেও বাংলাদেশের বিপক্ষে যুদ্ধ করবে না। 100 বছর। শুধু সামরিক র্যাঙ্কিংয়ে
বাংলাদেশ কয়েক ধাপ এগিয়ে আসুক। বাংলাদেশের 5টি অস্ত্র, যুদ্ধ বিমান, অ্যাটাক হেলিকপ্টার, ড্রোন, মিসাইলের রেঞ্জ বৃদ্ধি, একই সাথে আমাদের সামরিক ইউনিটকে আরও শক্তিশালী করা, এই 5টি সংস্কার, 5টি সমরাস্ত্র, 5টি আধুনিকায়ন যদি করা হয়, 100 বছর ভারত আমাদের বিপক্ষে যুদ্ধ করবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণ করার পর ভারতের হার্টবিট রীতিমতো কাঁপাকাঁপি শুরু হয়েছে। গত 16-17 বছর ধরে ভারত বাংলাদেশের নির্বাচন নিয়ে কোনো কথা বলেনি, কিন্তু এখন ভারত নির্বাচন করতেছে। কারণ কি? কারণ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা কবজায় নিতে পারে না। ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণ করার পর সামরিক শক্তির তেমন আমূল পরিবর্তন ঘটেই নাই, তবে 3টা পরিবর্তন ঘটেছে যেটা ভারতকে ভাবিয়ে তুলতেছে। তা হচ্ছে ভারত যে ধীরে ধীরে বিন্দু বিন্দু করে বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনীর ভিতরে ভারতীয় এজেন্ডা প্রবেশ করিয়েছে, সেটা বের হচ্ছে। এটা ভারতের অনেক বড় মাথা ব্যথার কারণ। সম্প্রতি বিমান বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে আটক করা হয়েছে এবং তার স্ত্রীকেও আটক করা হয়েছে। তাদেরকে রিমান্ডে নেওয়া হচ্ছে। তারা বলে দিচ্ছে কারা কারা এখনো আছে। বুঝেন, সেনাবাহিনীর বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা চলে গেছে ভারতে। কেন গেছে? আরে ভাই, তুমি না দায়িত্বশীল। কারণ এরা ভারতপন্থী ছিল, যারা চামুন্ডা ছিল। ওই যে আমি একটা চামুন্ডা বলি, এরা চামুন্ডা ছিল। প্রিয় ভাই, তা আমাদেরকে ওই পথে হাঁটতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণ করার পর চায়নার সাথে সামরিক প্রযুক্তি চুক্তি হয়েছে, প্রযুক্তিগত চুক্তি। জাপানের সাথে সামরিক প্রযুক্তিগত চুক্তি হয়েছে, তুরস্কের সাথে সামরিক প্রযুক্তিগত চুক্তি হয়েছে। 3টা চুক্তির কারণেই ভারত এখন ধুকে ধুকে মরতেছে। বাংলাদেশকে কেন্দ্র করে আপনারা যারা ভারতকে মুক্তিযুদ্ধের বন্ধু হিসাবে ভগবান মনে করেন ভারতকে, সে ভগবানের মুখোশ একটু খুলে দেই। বাংলাদেশকে কেন্দ্র করে ভারতের 6টা সামরিক ঘাঁটি রয়েছে, 6টা। এর মধ্যে শিলিগুড়ি করিডোরকে কেন্দ্র করে ভারতের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি। এটার অন্যতম 99% অস্ত্র বাংলাদেশের দিকে তাক করা। তারা আমাদেরকে বোঝায় এটা চায়নার দিকে। আর ভারতপন্থী মালায়ন তোমাকে বোঝাবে কে? তুমি তো নবীজির দুশ্মন, গাজওয়াতুল হিন্দ এই যুদ্ধের বিরোধিতাকারী, তুমি তো প্রিয় নবীজির হাদিস অস্বীকারী। তোমাকে বোঝাবে কে? গাজওয়াতুল হিন্দ যুদ্ধের কথা তোমার নবী, আমার নবী বলে গেছেন। তুমি এটাকে অস্বীকার করে তুমি মুক্তিযুদ্ধের বন্ধু, তথাকথিত প্রজন্মর এক দাবিদার মনে করো। তুমি ইসলামের দুশ্মন। তুমি বিশ্বাস করবা কিভাবে শিলিগুড়ি করিডোরের কাছে ভারতের যে সামরিক ঘাঁটি, সেটা বাংলাদেশের দিকে? আচ্ছা, বুঝলাম এক পাশে চায়না, আরেক পাশে বাংলাদেশ। তোমার এই যুক্তি আমি খানিকক্ষণের জন্য মেনে নিচ্ছি। তাহলে আন্দামান নিকুঞ্জ দ্বীপে ভারতের যে 2টা সামরিক ঘাঁটি, এবার বল আন্দামান নিকুঞ্জ দ্বীপের আশেপাশে না আছে পাকিস্তান, না আছে চায়না। কার জন্য এই 2টা সামরিক ঘাঁটি? বাংলাদেশের জন্য। বাংলাদেশের জন্য। ভারতের আসামে, ত্রিপুরায়, মেঘালয় ছোট ছোট অনেকগুলো সামরিক ঘাঁটি রয়েছে, সব বাংলাদেশকে কেন্দ্র করে। শেখ হাসিনা সরকার এগুলো জানতো। ওই সময়ের পররাষ্ট্রমন্ত্রী যারা আছে তারাও জানতো, স্বীকার করতো না। স্বীকার করলে যদি মাসোহারা কমে যায়, মাসোহারা বন্ধ হয়ে যায়, এই কারণে তারা স্বীকার করতো না। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণ করার পর সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক রদ বদল হয়। সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা দেশপ্রেমে জাগ্রত হচ্ছে। এই জাগ্রত হওয়াটা যদি 5টা বছর ধরে রাখা যায়, 5 বছর, আগামী 10 বছরের জন্য ভারত মাথা নত করবে। অনেকে বলে ভারত এত শক্তিশালী, বাংলাদেশকে ভারতের বিপক্ষে পারবে। ভারতকে পরাজিত করার 2টা উপায়, আর 2টা কারণে ভারত পরাজিত হবে। উপায় 2টা, কারণ 2টা, মোট 4টা কারণে ভারত পরাজিত হবে। 2টা উপায়। প্রথমত, ভারত যদি বাংলাদেশে আক্রমণ করে, বাংলাদেশ সহজেই শিলিগুড়ি করিডোর ভেঙে দেবে সর্বশক্তি দিয়ে। এই জন্য লালমনিরহাট বিমান ঘাঁটিকে সংস্কার করা হয়েছে। বুঝতে পেরেছেন? ইউনূসের মাথাও কিন্তু আন্তর্জাতিক মাথা। আমাদের সামরিক বাহিনীর মেজর জেনারেল এরা কিন্তু ঘাস খায় না, এরা রুটি খায়। এরা রুটি খায়। এরা জানে লালমনিরহাট বিমান ঘাঁটি থেকে কী করে শিলিগুড়ি করিডোর বন্ধ করে দেওয়া যায়। যদি এখানে বন্ধ করে দেওয়া যায়, আসা দেওয়া বন্ধ হয়ে যাবে, ভেঙে পড়বে ভারত। এক। দ্বিতীয়ত, ভারত বাংলাদেশে আক্রমণ করতে গেলে
ভারতের পুরো শক্তি এখানে প্রয়োগ করতে হবে, পুরো শক্তি। বাংলাদেশ কোনো মামুনি কোনো রাষ্ট্র নয়। ভারতের শুভেন্দু অধিকারী তো বলে 1 মিনিটেই দখল করে ফেলবো। দাদু তুমি জানো 1 মিনিটে 60 সেকেন্ড, এরই মধ্যে তোমাকে না জানি আমরা দখল করে ফেলি। বড়াইবাড়ি যুদ্ধে তুমি তো 800-400 ভারতীয়কে নিয়ে, 400 বিএসএফ নিয়ে তুমি বাংলাদেশের একটা গ্রাম দখল করবা, বড়াইবাড়ি গ্রাম দখল করবা, এমন প্যাদানি দিয়েছে বিজিবি। আমাদের 68 লক্ষ প্যারামিলিটারি, ভারত জানেই না। জানলেও ভারত ভালো করে বুঝে কি পরিণতি হতে পারে। ভারত তার পুরো শক্তির 30% বেশি বাংলাদেশে ব্যবহার করতে পারবে না, কারণ ভারতের আব্বু পাকিস্তান সীমান্তে আছে। ওখান থেকে যদি শক্তি সরিয়ে আনে তাহলে আব্বু তার পুরনো জায়গা দখল করে নেবে, এটা ভারত জানে। কাশ্মীর দখল করে ফেলবে, এটা ভারত জানে। ভারতের অন্যান্য যত সীমানা রয়েছে ম্যাক্সিমাম সীমানা তার আব্বু দখল করে ফেলবে, ভারত এটা জানে। হিন্দুদের মেজাজ এখন একটু খারাপ হচ্ছে, তাই না? কিংবা ভারতপন্থীদের মেজাজ এখন অনেকটা খারাপ হচ্ছে, তাই না? মেজাজ খারাপ হওয়ার কোনো কারণ নেই। আর একটা সুখবর দিই আপনাদেরকে, আপনাদের কাছে পারমাণবিক অস্ত্র আছে, খুশি হয়েছেন না? আপনাদের কাছে শত শত যুদ্ধ বিমান আছে, আরেকটু খুশি হয়েছেন না? আপনাদের কাছে অনেক কিছু আছে, খুশি হয়েছেন না? দুঃখজনক বিষয় হচ্ছে পাকিস্তানের কাছেও পরমাণু অস্ত্র আছে। পাকিস্তানের কাছে আপনাদের চাইতে উন্নত ভ্যারিয়েন্টের, উন্নত মানের যুদ্ধ বিমান আছে। ভারতীয় পন্থী যারা আছে তাদেরকে একটু কষ্ট দিই, মন খারাপ করবেন না। রকেট আর্টিলারির ক্ষেত্রে সারা পৃথিবীর মধ্যে পাকিস্তানের অবস্থান 4 নম্বরে, ভারতের অবস্থান 17, বাংলাদেশের অবস্থান 30তম রকেট আর্টিলারির ক্ষেত্রে। বুঝতে পেরেছেন? পাকিস্তান বৃষ্টির মতো রকেট আর্টিলারি নিক্ষেপ করবে, ঠেকাতে পারবেন না। যেটা রাশিয়া ইউক্রেনে করেছে, রাশিয়া ইউক্রেনে বৃষ্টির মতো রকেট আর্টিলারি নিক্ষেপ করেছে, আমেরিকা ঠেকাতে পারেনি, কিছুই করতে পারেনি আমেরিকা। এটাও একটা মিসাইল, এটাও একটা মিসাইল, কিন্তু এটাকে ঠেকানো যায় না, কারণ এখানে একটার পর একটা আসতেই থাকে। সে কারণে ভারত পাকিস্তান সীমান্ত থেকে ভারত যত শক্তি, তত সামরিক ঘাঁটি রয়েছে, এখান থেকে একটা বিমানও ভারত সরাতে পারবে না। বুঝতে পেরেছেন? ভারতের শক্তির প্রায় 40% পাকিস্তানের এখানে, আর থাকে কত 60%। 30% ভারত শক্তি প্রয়োগ করেছে কোথায় জানেন? অরুণাচল এবং লাদাখ সীমান্তকে কেন্দ্র করে। চায়নার বহু দিনের খায়েশ অরুণাচল এবং লাদাখ দখল করা। এটা চায়নার সীমানা, চায়না দাবি করে, যদি এটা ভারতের সাথে সংযুক্ত। সিকিম আবারও রাজত্ব ফিরে পেতে চায় সিকিমের জনগণ, সেখানেও ভারতের শত শত সেনা কর্মকর্তারা উপস্থিত রয়েছে। ভারতের আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম এ সমস্ত জায়গায় ভারতের শত শত সৈন্য রয়েছে, কারণ জাতিগতভাবে সেখানে দাঙ্গা রয়েছে, দাঙ্গা। সেখান থেকে যদি সৈন্য সরিয়ে নেয় তাহলে আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম এগুলো নিজেরা স্বাধীনতা ঘোষণা দিয়ে আলাদা রাষ্ট্রে পরিণত হবে। ভারত ওইখান থেকে সৈন্য সরাতে পারে না। ব্যাপারটা বুঝতে পেরেছেন? ভারত কেন বাংলাদেশের বিপক্ষে যুদ্ধ করতে চায় না? কারণ ভারত জানে মিডিয়ার মাধ্যমে হুমকি দিব, ধামকি দিব, বিএনপি আওয়ামী লীগের কাপড় খুলে ফেলবো, ওরা ভয় পাবে। পারমাণবিক অস্ত্র আছে, পারমাণবিক অস্ত্র রাশিয়াতে ছিল, কিন্তু ইউক্রেনে নিক্ষেপ করার সাহস পায়নি। পারমাণবিক অস্ত্র পাকিস্তানেরও আছে, ভারতেরও আছে। ভারত চাইলে এবার পাকিস্তানে পারমাণবিক হামলা করতে পারতো, কিন্তু ভারত করেনি। কেন করেনি? 5টা যুদ্ধ বিমান হারানোর পরেও ভারত কেন পাকিস্তানে পারমাণবিক অস্ত্র নিক্ষেপ করেনি? প্রায় 250 সৈন্য দুনিয়া থেকে বিদায় নিয়েছে ভারতের, তারপরে কেন পাকিস্তানের বিপক্ষে পরমাণু অস্ত্র ব্যবহার করেনি জানেন? ভারত জানে পরমাণু অস্ত্র এটা শুধু হুমকির জন্য, এটা এখন আর ব্যবহার চলে না। করলে এর কঠোর পরিণতি ভোগ করতে হবে। বুঝতে পেরেছেন? ভারত একটা মামুনি রাষ্ট্র, সারা পৃথিবীতে তাদের আধিপত্য একেবারে একটা ঠুনকো কাছের মতো, টোকা দিলেই ভেঙে যাবে। ভারতকে সমর্থন দেওয়া রাষ্ট্র কেবলমাত্র ইসরায়েল একটা, পাকিস্তানকে সমর্থন দেওয়া রাষ্ট্র 57টা মুসলিম রাষ্ট্র। বুঝতে পেরেছেন? এই পৃথিবীতে 2টা হিন্দু রাষ্ট্র, একটা নেপাল, অপরটা ভারত, কিন্তু নেপাল কিন্তু ভারতকে সমর্থন দেয় না। তোমার ঘরের ইঁদুর তোমারই ধান খায়, তুমি বুঝতে পারো না।
ব্যাপারটা হয়েছে এমন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন।